আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই হচ্ছে কি, ভোট কি হবে, কবে হবে? আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন। আমি জানি প্রফেসর ইউনূসকে দিয়ে এখনো মানুষ অনেক বেশি প্রশ্ন করে না, তাকে খুবই সম্মান করে, একটা বিরাট ব্যক্তিত্ব। উনি দেশ বিদেশ থেকে মেলা লোক নিয়ে এসছেন, মানে যাদের নামই আমরা জানি না। কেউ আমেরিকা ছিলেন, কেউ গ্রিসে ছিলেন, দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না, কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক, ব্রেইনি লোক এবং নিজেদের জ্ঞান সম্পন্ন, তাদের দিয়ে সে দেশ গঠন করবার চেষ্টা করছেন। কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না। আচ্ছা, এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন? কোন সংস্কার এই 9 মাসে? একটা উদাহরণ, যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। প্রফেসর ইউনূস একবার বলেছিলেন, এই 2 মাসে আমি যত সংস্কার করলাম, আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম, ওনাকে করতে পারিনি, সবসময় তো তাকে পাওয়া যায় না, কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে। আচ্ছা, 9 মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি, কি সংস্কার হয়েছে? পুলিশ আগের মতোই আছে, ধান্দাবাজ, টাকা না হলে নড়ে না, নাহলে জিডি রাখে না, মামলা নেয় না, তদন্তে যায় না। রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে, আর এই সচিবালয়ের মধ্যে ঢোকে, ওইখানে যে কি কাণ্ড চলছে, ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে। আগের মতোই চলছে, কোটি কোটি টাকার ডিল হচ্ছে। আমি কিন্তু এরকম বলছি না যে রাজনীতি সব বদলে দিতে পারবে, এগুলো বদলে না দিতে পারলে যে খুব ব্যর্থ সরকার হচ্ছে সেটা নয়, কিন্তু পারছেন না। বিদেশ থেকে এত বড় বড় লোক আনছেন, আমাদের সিকিউরিটি কে দেখে? দেশের মধ্যে যোগ্য লোকটাই, বিদেশ থেকে একটা লোক এনেছে, আমি আগে জীবনের নামই শুনি নাই। উনি আসবার পরেই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন। সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করে রেখে মিয়ানমার সরকার বলেছে আমি চুক্তির মধ্যে নেই। আর একটা নারী তারা বলেছে আমরা এটা সমর্থন করি না। তাহলে কার সাথে করছেন, কার জন্য করছেন? যুক্তি নাই, কোন রকম আনসার নাই আপনি যদি জিজ্ঞেস করেন। এরকম করে আমি তার চেয়ে বেশি বড় কথা বলি, হ্যাঁ একটা ভালো কাজ করেছেন জানেন, সবাই বলে, আমি তাই বলছি, যদিও ভিন্ন কথাও আছে, বিচার ব্যবস্থা নিয়ে মেলা কথা হয়েছে দেশে। একটা প্রধান বিচারপতি নিয়োগ করেছে এই সরকার, সেই ব্যক্তি নাকি ভালো জ্ঞানী লোক, লেখাপড়া জানে, এবং এখন পর্যন্ত তার কোনো ভালো কোনো দুর্নাম শুনিনি। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, ভাই এরকম একটা লোক পুলিশে পাওয়া যায় না যাকে আইজি বানানো যায়? এরকম একটা লোক সিভিল সার্ভিসের টপে বসানো যায় না চিফ সেক্রেটারি বানিয়ে? একটাও তো করে। সিভিল সার্ভিসের মধ্যে মানে সেক্রেটারির মধ্যে যেগুলো হয়, এগুলো নিয়ে যদি যান জিজ্ঞেস করেন, ওই উপদেষ্টা বলে ভাই কি করবো বলেন, 15 বছর ধরে তো ওরাই ছিল, মানে 15 বছর ধরে ওরা যা করেছে তাই আছে, নড়ানো যাবে না, কাউকে বদলানো যাবে না, পারা যাবে না। লতিফুর রহমান সন্ধ্যা 6টায় শপথ নিয়েছিলেন, রাত 9টার মধ্যে 15টা সচিব বদলি করেছিলেন, সবগুলো সচিব পুরো সিভিল সার্ভিস সোজা দৌড়ির মতো হয়ে গেছিল, তার কথা অস্বীকার করতে পারত না। আর আমাদের এনারা ক্ষমতায় বসবার পরই সবাই দূর দূর করে একেবারে 14 তারিখ উঠে গেছে, এত ব্যস্ত ছিলাম, এত পরিশ্রম করেছি, এত ক্লান্ত, পরীক্ষা দিতে পারবো না, লেখাপড়া করতে পারিনি, বলেছে আচ্ছা অটো প্রমোশন দিয়ে। ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে, ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে না, যাকে চাপ দিলেই তিনি মানেন। আচ্ছা, এই যে এখন আওয়ামী লীগকে নিষেধ করা, আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে 1 থেকে আমি মনে করছি যে আওয়ামী লীগ ব্যান করে দেওয়া উচিত। আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী লীগের ছাত্রলীগ, আমার জন্ম ওইখানে, এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে, কিন্তু যে অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি, এবং বলেছি ওইটা। ওরা এতদিন সেটা করেনি, এখন করলো কখন? ছাত্ররা যখন নেমে গেল না, যদি হয় লাস্ট একটা টক শোতে আমি ছিলাম, ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে? জবাব দিল হয় তাকে গদি থেকে চলে যেতে হবে, না হলে নাকে খত দিয়ে আমাদের দাবি মানতে হবে। টক শোটার নামটাম বলছি না, আমি ওইখান থেকে টক শো থেকে বেরোতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে, মানে তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো তার মানে চাপ দিলেই হয়, কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে, একই জায়গায় এক এক রকম। আমি আবার বলছি, এখন দেখেন অদ্ভুত বিষয়, জাতীয় সঙ্গীত গাইতে দেবে না, কোনো কথা হতে পারে?
আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না। সরকার কিছু করেছে? বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলছে জাতীয় সঙ্গীত গাইব। দেখি কে বাধা দিতে পারে। মানুষের উপরই সবকিছু। এই সরকার কি করেছে বলেন? আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে। আমি নিজেই জানেন বক্তৃতা করেছিলাম, যখন রোজা হয় তখন আমি দেখি যে হঠাৎ জিনিসের দাম এত কমে গেল, জাদু দেখি। যেরকম করে মানুষ একদম ট্রেনে বাসে সব জায়গাতে যেতে আসতে পারলো ঈদে যাও এবং ফেরা, এটাও আমার কাছে জাদুর মতো মনে হলো। কিন্তু এখন দেখছি আবার যে দাম বাড়ছে, কমাতে তো পারছে না। তো তখনকার জাদু এখন চলে না, কারণ আসলে জাদুই তো একটা ব্লাফ, তাই না? কথা বলা এরকম করে ঠিকঠাক, নিশ্চয়ই তারপরে একটা ব্যাখ্যা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। অত সময় আমার ড্রাইভার সেলিম কি পাশে দাঁড়িয়েছে না না পিছে ওকে আবার আমি খুব ভয় করি, জিজ্ঞেস করছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম ভাই তুমি যখন দাঁড়াও তখন কি থেমে যেতে হবে? বললো হ্যাঁ একটু এরকম তো আছে, নাহলে বলা যায় না। না আমি শেষ করে দেবো, তাড়াতাড়ি দেরি করবো না, আমি দেরি করবো না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সব মানুষ এরকম জানি কিনা তা বলতে পারি না। আমি সেটা বলবো না, এই কারণে যে আমি তো দেখি আমার বহু লোক আমাকে বলে যে ইউনির সাথে থাকলে অসুবিধা কি, ওর লোকটা কি চোর ছাচোর, উনি কি লুটপাট করে, আওয়ামী লীগের চলে ভালো, এরপরে কে যাবে? ও সরি অসুবিধা, আবার বসে আছে আমার না বলে না না, আমি বলছি কি যে মানে আমি এরকম করে কাউকে দোষের কথা বলছি, কিন্তু মানুষ মনে করে আমরা একটা ভালো মানুষ পেয়েছি, অস্বীকার করতে পারি। কিন্তু ভালো মানুষ মানে কি মানুষ? আমি হেঁটে যাচ্ছি, দেখি একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, রেপ করবে, আমি বাবা ভালো মানুষ, আমি ওদের মধ্যে যাই? আমি কোনো ভালো মানুষ? আমি মানুষের জাতি। আমি যদি ভালো মানুষ হতাম, তাহলে বলে এগিয়ে গিয়ে ধরতাম, ওই মেয়েটাকে রক্ষা করতাম, তবে আমি ভালো মানুষ। আমার চেহারা খারাপ হতে পারে, আমি কথা ঠিক মতো বলতে না পারি, অত গুছিয়ে বলতে না পারি, কিন্তু তারপরেও আমি অনেক ভালো মানুষ। তার চেয়ে একটা পরিচিত খুবই সুশোভিত মানুষ চমৎকার করে কথা বলে, ওই লোককে দিয়ে আবার কিছু হবে না। আমি একই কথা বলতে চাই, আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি সারা দুনিয়ায় ঘুরে বেড়ান, কত কথাবার্তা বলেন, যত বড় বড় ঘোষণা সব বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বলে না, দেশীয় সংবাদ মাধ্যমের কাছে কথা বলে, আর আমাদের সাথে তো উনি কথাই বলেন। আমি ওনার ছাত্র ছিলাম, খুব ভালো ছাত্র ছিলাম, মানে খুবই তার প্রিয় ছাত্র ছিলাম, সম্পর্ক অনেক ভালো ছিল। আমি যাইনি কোনো সময় কথা বলতে, কাজে ওনাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি দেখি দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। পূজার সামনে কোনো গোলমাল লাগবে, ইস্যু ভিত্তিক। ওই যে আগরতলাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের এমবেসিতে, ইস্যু ভিত্তিক। রাজনীতির প্রশ্নে এক জায়গাতেও বসেনি, শুধু বলছে আমি সংস্কার করব যদি সবাই সম্মত হয়, একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠিত হয়। যদি ঐক্যবদ্ধ গঠিত না হয়, তখন কিন্তু বলেছেন একদম, যেদিন উনি ফ্রান্স থেকে ফিরে এসেছিলেন এয়ারপোর্টের মধ্যে বলেছেন আমার কথা যদি না শোনেন তাহলে আমি চলে যাব। আমি সব সময় ভয় থাকি কোন দিন যন্ত্রণায় অস্থির উনি চলে যান, বলবেন আমি তো আগেই বলেছিলাম চলে যাবো, তোমরা আমার কথা শুনে যায়, কি বলবেন তখন? মানে এইরকম লোক কেন হবে? রাষ্ট্র যিনি চালাবেন তাকে আমি 10টা প্রশ্ন করতে পারবো, উনি 10টা প্রশ্নের জবাব দেবেন, তা যদি না থাকে তাহলে কিরকম করে চলবে? এর মধ্যে আমার উপদেষ্টারা একজন বলেছেন না আমরা তো নির্বাচিত সরকার, বা মানে নির্বাচিত সবাই মিলে তাদেরকে বলেছে বলে, নির্বাচিত যদি হন তাহলে আমাদের জবাব দেবেন না, প্রশ্ন করবেন না? যত বড় প্যান্ডোরার বাক্স খুলেছেন, যত আলাদা আলাদা ডিফারেন্স দেখা গেছে, দেখেন পত্রিকার মধ্যে দেখেন 166-র মধ্যে 146টা প্রশ্নে বিরোধী দলগুলোর সাথে এক হয়েছে, কিন্তু বাইরের বক্তৃতা শুনলে পত্রিকা পড়লে মনে হয় যে বিরোধী দলগুলো এক আছে, বরঞ্চ বিএনপি জামাত এক ছিল, আলাদা হয়ে গেছে। নতুন একটা পার্টি হচ্ছে এনসিপি, তারা অন্যান্য দলের সমালোচনা করতে করতে কিছু রাখছে না। এমনকি আমার কাছে মাঝে মাঝে মনে হয় বয়স্কদের কারণে যে সমালোচনা করা উচিত তাও করছে। তাদেরকে কেউ বোঝাচ্ছে ওরা কি সরকারি দল নাকি আধা সরকারি নাকি বেসরকারি, তাই তো বোঝা যায় না। এইরকমই চলছে, কিন্তু এইভাবে চলতে চলতে যেখানে আমরা যাব, শেষ পরিণতি কি? এখন ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা অনেক বেশি নিজেদের মধ্যে দ্বিমত দেখছি, একটু বসেন কথাবার্তা বলে একমত হয়ে যান। তারপরের দিন আবার বলেছেন মৌলিক বিষয়েও আপনাদের মধ্যে দ্বিমত দেখতে পাচ্ছি, সেগুলোর ব্যাপারে বসেন কথা বলেন। মৌলিক বিষয়ে যদি দ্বিমত হয়, বিশ্বাসের ক্ষেত্রে যদি আলাদা আলাদা বিশ্বাস জন্মায়, সেটা
ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে আসা কি সোজা কথা? আমি বিশ্বাস করি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, মাফ করবেন, আমি বিশ্বাস করি সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। আপনারা আমাকে বিশ্বাস করাতে পারবেন যে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে? ওই কথা গ্যালিলিও বলেছিলেন, কোপারনিকাস বলেছিলেন, মরতে হয়েছে। সমস্ত দেশের মানুষ তাদের বিরুদ্ধে ছিল। হয় কি, যিনি বিশ্বাস করছেন যে দেশে ইসলামী শাসন লাগবে, তার সাথে একটা সেকুলার মানুষের ঐক্য কিভাবে হবে? এই ফর্মুলা কে বলবে? আমি খুব আশা করতাম বিএনপি বলবে। খুশি ভাই মাইন্ড করতে পারেন, কিন্তু ভাই বোঝেন না বোঝেন কি আমাকে বিএনপি খুবই একটা স্থাবক দালাল মনে করেন, কিন্তু সবচেয়ে বড় দল, সবচাইতে বড় নেত্রী, তার কাছে মানুষদের আশা বেশি। এই পুরা এমনকি সংস্কার প্রক্রিয়া আমি মনে করেছিলাম যে বিএনপি এটার নেতৃত্ব দেবে। বিএনপি চেষ্টাও করেছে, কিন্তু নেতৃত্ব তো ওদের হাতে চলে গেছে। ওরা করছে, কিন্তু তাদের কোনো উদ্যোগ নেই। যত ডিফারেন্স হচ্ছে, একটাতেও তার কোনো কাজ করছে না। তারা যখন বলছে সংস্কার শেষ করে তারপরে ভোট হবে, আরে সংস্কার কি শেষ হওয়ার জিনিস? সংস্কার যদি আপনি বোঝেন, পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত বিষয় এবং বস্তুর সংস্কার হতে হতেই হচ্ছে, তাছাড়া চলতে পারে না। সংস্কার ছাড়া পৃথিবী অচল, সংস্কার ছাড়া রাষ্ট্র অচল। সংস্কার তো চলতেই থাকবে, ওইটা শেষ করবেন কবে? আমরা যে সংস্কার চেয়েছি, আমরা কিন্তু সবসময় বলছি বেস্ট লাইন, বেসিক মিনিমামটা কি? একটা ভালো ভোট করতে হবে, যেটা সবাই পছন্দ করে, যেই ভোটের ভিত্তিতে সরকার গঠিত হলে আমরা মনে করি যে গণতন্ত্রের পথটা সুগম হবে। সেই রকম সংস্কার যদি ডিফাইন করতে পারে, আমি আমার মতো করে বলি, ভালো পুলিশ থাকবে। একটু আগে যে বললাম না, ওই রকম পুলিশ ধান্দাবাজ দিয়ে এগুলো ভোট হবে না। ওরা যদি খালি মনে করে যে ভোটের মধ্যেও বাঁক কামাবো, তাহলে গজব হয়ে যাবে, দেশে কিচ্ছু হবে না। ওই পুলিশ ঠিক করেন, ইলেকশন কমিশন যদ্দূর পারেন ঠিক করেন, সিভিল বিউরোক্রেসি ঠিক করেন, তার মধ্যেই ভোট করতে পারবেন। এটা করতে কতদিন লাগে? আপনি বলেন, পুলিশ বাহিনী ঠিক করতে আপনার কতদিন লাগবে? আমি তো মনে করি যদি একটা টাফ অ্যাডমিনিস্ট্রেটর হয়, সত্যিকার দেশের প্রতি তার দরদ থাকে, দেশটাকে বোঝে, অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, উনি এইটা ঠিক করতে পারবেন 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যেও পারতে পারেন। পারবেন না কেন? ওই যে বলেন না মাঝে মাঝে বিএনপি বলে, আমি খুবই সাপোর্ট করি তাদেরকে। উনি বলেন ভোটটা আমি ডিসেম্বরেও দিতে পারি, জুনেও দিতে পারি, এগুলো আবার দেবো না ভাব কেন? দুই রকম কেন বলবেন? আপনি বলেন আমার এই সংস্কার এত দূর করব, করে আমি ভালো একটা ভোট দেব, এবং উনি যেরকম বলেন সারা পৃথিবী অবাক দেখবে বাংলাদেশ কি একটা ভোট করলো। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, অবাক হবার কি এসে বাংলাদেশের ভোট দিয়ে? অবাক হতে পারছে কত লোক মারা গেছে, কত বেশি গোলমাল হয়েছে, আমাদের হয়তো এগুলো ভালো ভোটের সংজ্ঞা কি, যেটা দেখে পৃথিবী অবাক তাকিয়ে রইবে। তবু উনি বলেন এরকম বক্তৃতা, ঠিক আছে, আমি এটাতে বিতর্ক করছি না। আমি বলছি সেই রকম একটা ভোট করবার জন্য কতদিন দরকার, সুস্পষ্ট বলতে পারেন না কেন? এখন কেউ বলে 5 বছর দিয়ে আবার থাক, এগুলো কারা বলে? আরে ফেসবুকে লেখালেখির কোনো শেষ নাই। আর এগুলোর উপরে দেখি যে টেলিভিশন টক শোতে অন্যান্যরা বলে, একটা প্রচার চলে, তখন মনের মধ্যে মনে হয় যে বোধহয় কেউ পেছন থেকে এরকম ধাক্কাচ্ছে, পুশ করছে, এটা করো। এবং এই ধাক্কানো খালি যে দেশের মধ্যেই চলছে নাকি দুনিয়ার মধ্যেই চলছে? তাহলে ইউরোপিয়ান ইউনিয়নকে কিরকম করে বলে সংস্কারের জন্য যত সময় লাগে, সরকার হয়তো সময় রাখতে পারে, তাদেরকে সময় দেওয়া উচিত। তুই কি জানিস? ইউরোপিয়ান ইউনিয়নের মিলার বলেন, অন্য যার কথা বলেন, আমার দেশে কোনটা কোনটা সংস্কার দরকার আমার চেয়ে বেশি জানছে। আমি শুধু আমার কথা বলছি না, আপনারা যারা এখানে বসে আছেন, কি হলে ভালো ভোট হয় তা আমার ক্ষেত্রে ইউরোপিয়ান ভালো বুঝবে, একটা আমেরিকান ভালো বুঝবে, আফ্রিকান ভালো বুঝবে। তাই কি হয়, তারা বলে কেন বলে? তারা কি নিজের থেকেই বলে, দেখি কারো থেকে ব্রিফিং দেয়, কারো থেকে পরিস্থিতি সম্পর্কে বোঝে? তখন মনে হয় সবার খুব সতর্ক থাকা দরকার। আমি বক্তৃতা শেষ করে দিচ্ছি, অনেক বেশি হয়ে গেছে। সেই কারণে আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে দেশের মধ্যে যারা আছে তাদের ব্যাপারে, আর আন্তর্জাতিক ব্যাপারটাও বোঝেন। হঠাৎ করে কেন একটা হিউম্যান করিডোর দেওয়ার চেষ্টা করলো, যার আর একটা এন্ডে কেউ নাই? আমি আবার বলি, এই দিক থেকে যে সে আপনার সাহায্য সামগ্রী যাবে, সেটা ওই দিকে মানে মিয়ানমারের মধ্যে ঢুকলে, রাখাইন স্টেটে ঢুকলে গ্রহণ করবে সেই লোকটা নেই। আপনি কি আরাকান আর্মি জন্য দিচ্ছেন? ওখানে তো মিয়ানমার গভর্নমেন্ট নাই, ওখানে রোহিঙ্গারা নাই, তাহলে কার কাছে যাবে? সম্পূর্ণ একদম আমরা জানি না। ওনারা বললেন আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এত বড় বিশ্বব্যাপী খ্যাত একটা সরকার, এত বেশি জ্ঞানী, এত বেশি সমৃদ্ধ, তারা যখন ছেলে মানুষের চাইতে ছোট ভুল করে, অন্যায় করে, তখন নিজের মধ্যে প্রশ্ন হয়। আমি আবার আপনাদের বলেছি না, ডক্টর ইউনূস আমার টিচার, আমি তাকে খুবই সম্মান করি,
কিন্তু তারপরে আমি বলি একজন খুবই ভালো ক্রিকেট খেলোয়াড় উনি যদি বলেন ফুটবল আমার চেয়ে কেউ ভালো না বোঝে না, তাহলে কি আমাকে মানতে হবে? যিনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন তিনি যদি বলেন যে আমি স্ট্যাটিস্টিক্স অন্যদের চেয়ে ভালো বুঝি, তাহলে কি আমাকে বিশ্বাস করতে হবে? ওই কারণে বলি ডক্টর ইউনূস তো পার্টি করতে গেছিলেন একবার, নাগরিক শক্তি পারেননি, এখনো উনি পলিটিক্স করছেন না, বাট গভর্নেন্স ইজ পলিটিক্স। আপনি যে শাসন করছেন সেটা রাজনীতির বাইরে কোনো জিনিস হতে পারে না, আর রাজনীতিকে বাদ দিয়ে যদি করতে চান তাহলে হবে না। তো আমাদের সাথে কথাই বলছেন তো, আমরা যারা রাজনীতি করেছি এতগুলো বছর করতে করতে বড় হয়েছি এবং করতে করতে মৃত্যুবরণ করব। আপনারা তো একবার দায়িত্ব দিয়ে নির্বাচনে চলে যাবেন, আমরা কিন্তু আছি, আমাদের এতখানি কর্তব্যবোধ বলেন, দায়িত্ববোধ বলেন, অথবা এটার মধ্যে যুক্ত হয়ে গেছে তার যে সেই জন্য এই কারণে আছি বলেই মনে করি যে এরকম করে যেটা হচ্ছে সেটা আমাদেরকে সতর্কতার বার্তা দিচ্ছে, ভালো করে চোখ কান খুলে রাখে সামনে দেখে কি হয়। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।